রুমিন ফারহানা, আপনার কি বক্তব্য আছে? বেশ আলোচনা চলে এবং আপনি প্রথমেই বলেছেন বাজেট নিয়ে কথা বলেছেন এবং দুর্নীতির কথা বলেছেন, অর্থ লোপাটের কথা বলেছেন। এর প্রেক্ষাপটে আপনার কি বক্তব্য? ৭৬,০০০ কোটি টাকা পাচারের কথা এসছে এক বছরে এবং গত এক দশকে পাচার হয়েছে ৬,৬,৮৬৮ কোটি টাকা। তো এই হিসাবটি কোথা থেকে এসছে? প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, সেটা হচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট। উনি একটু যদি কষ্ট করে রিপোর্টটা দেখেন, এটা বিএনপির রিপোর্ট না, ওনার জ্ঞাতার্থে জানাচ্ছি, এটা বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি জামাতের রিপোর্ট না, এটা একটা ফরেন অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, এটা তাদের রিপোর্ট। উনি সিপিডি কে বোধহয় সিপিবির সাথে ভুল করে ফেলছেন। ভুল করে উনি যেহেতু রাজনৈতিক দলগুলোর কথা বলছিলেন, সিপিডি কিন্তু কোনো রাজনৈতিক দল না, এটা একটি গবেষণা প্রতিষ্ঠান। এবং সিপিডি যে কথাটি বলেছে, সিপিবিও বলেছে, সিপিডিও বলেছে, রাজনৈতিক দলগুলো মাঝখানে সিপিডি কে ধরে হতে পারে না। উনি সিপিডিও বলেছেন, সিপিবিও বলেছেন, উনি যেহেতু ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর কথা বলতে বলতে সিপিডি কে ঢুকিয়ে ফেলেছেন, সেজন্য আমি একটু আশ্চর্য হয়েছি। সিপিডি কি বলেছে, কোট আনকোট আমি বলছি, ওনারা সিপিডি বলছে যে হিসাব মিলাতে অবাস্তব তথ্য দেয়া হয়েছে এই বাজেটে, মূল্যস্ফীতি বাড়বে, চাপ পড়বে সাধারণ মানুষের উপরে। 2015-16 অর্থ বছরে সর্বোচ্চ $270 কোটি বিদেশি সাহায্য এসেছিল, কিন্তু প্রস্তাবিত বাজেটে সেটা 760 কোটি ডলারে উন্নীত করা হয়েছে। এটি বিশ্বাসযোগ্য নয়। সার্বিকভাবে এটি নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনকে প্রচন্ডভাবে চাপে ফেলবে। ভ্যাট নিয়ে এত আলোচনা হচ্ছে, কিন্তু ভ্যাট নিয়ে সংসদে একটি কথাও বলা হয়নি। ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে কোনো প্রস্তাব এই বাজেটে নেই। বিনিয়োগ নেই, কিন্তু জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.4, এটি অবাস্তব। এই কয়েকটি কথা বলেছে সিপিডি। এবং এই বাজেটকে বারবারই বিএনপি চেয়ারপারসনের কথা বলা হচ্ছিল যে উনি বলেছেন এটি লুটপাটের বাজেট, উনি শুধু লুটপাট দেখেন। ওনার সঙ্গে সঙ্গে কিন্তু টিআইবিও এটাকে লুটপাটের বাজেট বলেছে। ব্যবসায়ীদের যে শীর্ষ 9টি ব্যবসায়ীদের যে সংগঠন, তারাও এটাকে বলেছে এই প্রস্তাব, এই যে বাজেট এসছে, এই বাজেটে বিনিয়োগ কমবে এবং পাচার বাড়বে। একই সঙ্গে এই বাজেটকে অবাস্তব এবং পকেট কাটার বাজেট বলেছেন মির্জা এবি আজিজুল ইসলাম এবং ডক্টর সালেউদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। তারা কেউ কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি জামাতের রাজনীতির সঙ্গে জড়িত না। এখন আপনি আসেন, এই বাজেটে বেসরকারি বিনিয়োগের কোনো ক্ষেত্র তৈরি করার কথা বলা হয়নি। আপনারা জানেন যে বহুদিন ধরে বাংলাদেশের বিনিয়োগ কিন্তু স্থবির হয়ে আছে। শিল্পে উন্নয়নের কোনো উদ্যোগ এই বাজেটে এই বিষয়ে কিছু বলা হয়নি। শিল্পে বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান বাড়বে না। আপনারা জানেন যে বেকারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশে বর্তমানে পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী বেকার হচ্ছে 26 লক্ষ। আগে যেখানে 13 লক্ষ কর্মসংস্থান তৈরি হতো প্রতি বছর, এখন সেটা নেমে এসছে 3 লক্ষে। এই বিশাল বাজেট বাস্তবায়নে মানুষের পকেট কেটে টাকা আদায়ের যে ব্যবস্থা তারা করেছে, এমনকি যেই মধ্যবিত্তটি ব্যাংকে কিছু টাকা, অল্প কিছু টাকা জমিয়ে রাখে, সেই টাকার উপরও মূলধন, যে মানুষের যে মূল টাকার উপরও এই বাজেটে হাত দেওয়া হয়েছে, এবং যেটাকে একটা নজিরবিহীন পশ্চাৎপচরণ বলেছেন অর্থনীতিবিদরা। এবং এই বিশাল বাজেট যে বাস্তবায়নযোগ্য নয়, সেটা কিন্তু অতীতেও প্রমাণ হয়েছে। যে 3,40,000 কোটি টাকার বাজেট গত বছর, যেটা সেই বাজেটও কিন্তু বাস্তবায়ন করা যায় নাই। পরে সেই বাজেটের আকার কমিয়ে আনা হয়েছে। এখন আমি দিলাম 10,000 কোটি টাকার, 10 লক্ষ কোটি টাকার বাজেট, লাভটা কি যদি আমি বাস্তবায়ন করতে না পারি? কোনো বছর এডিবি বাস্তবায়িত হয় না, কারণ আমরা জানি যে সেরকম দক্ষ, যোগ্য এবং বাস্তবায়নযোগ্য প্রজেক্ট আমাদের হাতে নেওয়া হয় না। আপনারা জানেন যে বড় বড় মেগা প্রজেক্ট না হয়েছে। এই ফাঁকে একটু বলে রাখি, গ্যাসের দাম কিন্তু অলরেডি যেদিন বাজেট ঘোষণা হয়েছে সেদিনই বেড়ে গেছে। এক বার্নার চুলার দাম আগে ছিল 800 টাকা, এখন সেটি 900 হয়ে গেছে, এবং 2 বার্নার হয়ে গেছে 950 টাকা, যেটা আগে 750 আর 800 ছিল, এখন সেটি 900 এবং 950 টাকা হয়ে গেছে। এটাকে বলা হয়েছে সুদের কবলে পড়া বাজেট। এই বাজেটে 41,457 কোটি টাকা ব্যয় হবে শুধু ঋণের সুদ পরিশোধে। এবং আপনি জানেন যে এই যে মূসকের সাথে সাথে 15% মূসক ধরা হয়েছে, এটা কিন্তু বিদ্যুৎ বিলের সঙ্গে এখন যোগ হবে। সুতরাং আগে 7 দফা বিদ্যুতের দাম অলরেডি বেড়েছে। এই বিদ্যুতের সাথে আছে আপনার ডিমান্ড চার্জ, এই বিদ্যুতের সঙ্গে আছে আপনার সার্ভিস চার্জ, সেই সাথে এখন 5%-এর জায়গায় 15% মূসক যোগ হবে। সুতরাং আগে যেখানে আপনার বিল, যদি কথার কথা বলছি, 976 টাকা আসতো, এখন সেই বিল বেড়ে গিয়ে হবে 1214 টাকা। অর্থাৎ সারচার্জ, ডিমান্ড চার্জ এবং মূসকের চাপে পড়ে বিদ্যুৎ বিল অনেকখানি, এক লাফে অনেকখানি বেড়ে যাবে। যখন বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ে, তখন সেটা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে দেশের প্রত্যেকটি মানুষের জীবনযাত্রাকে সরাসরি এফেক্ট করে। আপনি আপনাকে জিজ্ঞেস করেছিলেন সেতু এবং রেল বিভাগের জন্য 44,139 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। গত বছর এই বরাদ্দ ছিল 25,400
63 কোটি টাকা, অর্থাৎ 18,676 কোটি টাকা বাড়তি বরাদ্দ ধরা হয়েছে। আপনি যদি মেগা প্রজেক্ট গুলো দেখেন পার কিলোমিটারের হিসাব না, তাহলে আমার কাছে আপনাকে আবার আসতে হবে, তাহলে কেন মেগা দুর্নীতির কথা বলা হয়েছে। আমি আপনাকে বলি একটা কথা, আমার যে রিপ্লাইটা উনি যে বলল সিপিডি নাকি কি বলেছে, আমি বলেছি সিপিডি বলেছে প্রস্তাবিত বাজেটের লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে আমরা একমত, তবে বাজেট বাস্তবায়নে রাজনৈতিক সহায়তা দরকার। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি এখন লাইভে সিপিডির কাউকে আপনি কল করতে পারেন। আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, সানন্দে গ্রহণ করলাম, কারণ আমরা যারা আওয়ামী লীগ করি আমরা কখনো আন্দাজে কথা বলি না, অথেন্টিক না হয়ে আমরা কোনো কথা বলি না, এটা আমাদের অন্যতম বৈশিষ্ট্য। আর উনি যে বললেন কার রিপোর্টে বলা হয়েছে 76,000 কোটি টাকা, কোন রিপোর্ট, কোন রিপোর্ট কি আইনে কি আদালতের মাধ্যমে প্রমাণিত? উনি তো একজন আইনজীবী, উনি এই ধরনের অথেন্টিক কথা বলতে পারেন না। কোন রিপোর্ট সেটা কি কোন কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে সাক্ষ্য প্রমাণে? সেটা হয় নাই। আর সবচেয়ে বড়, উনি বেসরকারি বিনিয়োগের কথা বলেছেন। দেশের অর্থনীতিতে বর্তমানে 80%ই হলো বেসরকারি খাতে বিনিয়োগ, আর 20% হলো সরকারের হাতে। তাহলে উনি বেসরকারি খাতে নাকি বিনিয়োগ পরে দিয়ে নরওয়েজের মগ আপনার কাছে আমি আবার আসবো আর এক ধাপে।